ওয়েলকাম ভিউয়ার্স। আমরা প্রত্যেক দিন যে আনন্দবাজার পত্রিকা বিশ্লেষণ করে থাকি, তো আজকে আমরা 2 আগস্টের আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ করব। হ্যাঁ, তো 2 আগস্টে আমরা প্রথমে যেটা দেখতে পাবো, প্রথমে আমাদের তসলিমা নাসরিন, আমাদের যে তসলিমা নাসরিনের ছবিটা আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি। ইনি একজন বাংলাদেশী লেখক ছিলেন, জন্মসূত্রে ইনি বাংলাদেশী। তারপরে লেখকদের কাজ কি হয়, অনেক সময় বিভিন্ন ধরনের লেখালেখির ওপর মানুষের যে স্বাভাবিক জীবনের উপর একটা বাধা বিপত্তি তৈরি হয় এবং ওটাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় বা সমস্যা তৈরি হয়। এবারে যেহেতু একটা দেশ পরিচালনার দায়িত্ব একটা নির্দিষ্ট সরকারের হাতে দায়িত্ব থাকে, সেই সময় বেশ কিছু সমস্যার জন্য ওনাকে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে, বাংলাদেশ ছাড়তে হয়েছিল। তো পরবর্তীকালে উনি ভারতের কলকাতাতে, পশ্চিমবঙ্গের কলকাতাতে বেশ কিছু সময় ধরে ছিলেন। যেহেতু বাংলাদেশের লেখক, বাংলা ভাষার সঙ্গে পশ্চিমবঙ্গের একটা মিল ছিল। এখান থেকেও কিন্তু 2007 সালে কলকাতা ছাড়তে হয়েছিল, দিয়ে পুনরায় আবার 2026 সালে উনি এলেন আর কি। যে আসার পর একটা অনুষ্ঠানে উনি যোগদান করেছিলেন। সাহিত্যিকদের তো বিভিন্ন সংস্থা বা অর্গানাইজেশন হয়ে থাকে ওটাতে, ঠিক আছে। আচ্ছা, ডান দিকে ধৃত হামিমের বান্ধবী, যন্তর মন্তর কি নাশকতার ছক। অর্থাৎ আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকে হামিম মন্ডল নামে একজন ব্যক্তিকে জঙ্গি সন্দেহে, জঙ্গির সঙ্গে যোগাযোগ আছে বলে গ্রেপ্তার করা হয়েছিল। এবং গ্রেপ্তার করার পর তার বান্ধবীকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছে। এবং এদের কাছ থেকে এরকম আশঙ্কা করা হচ্ছে যে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, যেগুলা যে সিজেপির পার্টি, যে কোকরোচ জনতা পার্টি, আমাদের দিল্লিতে যে আন্দোলন হয়েছিল, ঠিক আছে, ওখানে প্রধান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, আর ওই নিটের পরে যে সমস্ত ছাত্ররা সুসাইড করেছিল ওদের আহ, উম, ক্ষতিপূরণ হিসেবে 1 কোটি দেওয়া, এদের কিছু ডিমান্ড নিয়ে ওরা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করেছিল লাগাতার। তো সেই আন্দোলনও কিন্তু এদের একটা নাশকতার ছক হয় আর কি। এবারে সচরাচর আন্দোলনের ব্যাপারটা কি হয়, অ্যাকচুয়ালি আমাদের আর্টিকেল 19, আর্টিকেল আর্টিকেল 19-এ যে বলা আছে সভা সমাবেশ তৈরি করা যেতে পারে। এবার কি হয়, মানুষ সভা সমাবেশ তখনই হয় বা আন্দোলন করে, শান্তিপূর্ণ আন্দোলনের, এটা আমাদের সংবিধানে কিন্তু 19 নম্বর ধারাতে কিন্তু বলা আছে। কিন্তু ব্যাপারটা কি হয়, যখন এবারে আমাদের এক্ষেত্রে আহ, আন্দোলন বলতে আমরা কখনো কোনো অর্গানাইজেশন বা কোনো সরকারের উপর, কোনো গোষ্ঠীর উপর যারা পরিচালনার দায়িত্বে থাকে, আমরা তাদের বিরুদ্ধে করে থাকি। এবারে তখন কি হয়, যখন একটা বেশি সংখ্যক লোকের সমাবেশ তৈরি হয়, তখন কি হয়, এটাতে অসৎ উদ্দেশ্য নিয়েও কিছু লোকজন কিন্তু ভাঙচুর করে আর কি। ভাঙচুর করে বা ল অ্যান্ড অর্ডার ডিউটি বিঘ্নিত করার চেষ্টা করে। নয়তো কিন্তু যারা হয়তো প্রকৃত দরকার নিয়ে আন্দোলন করে বা সমাবেশ করে, হ্যাঁ, হয়তো বেশ কিছু জন থাকলো, এবার তার মধ্যে বেশ কিছু জন একটা অশুভ উদ্দেশ্য নিয়ে ওখানে প্রবেশ করে আর কি। দিয়ে করে আহ, একটা অনেকের কি হয়, সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, ভাঙচুর করে বা আলাদা যে জিনিসগুলো, ওগুলো কিন্তু ওদের উদ্দেশ্যের মধ্যে পড়ে না। বা যারা অর্গানাইজার থাকে তাদেরও কিন্তু ওটা লক্ষ্য থাকে না, কিন্তু ওগুলা অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, ওই জন্য অনেকে কি হয়, এই আন্দোলনের, ভালো আন্দোলনের পিছনে অনেকে অনেকের অশুভ শক্তি, অশুভ দৃষ্টি দিয়ে এগুলা কিন্তু বিচার বিবেচনা করে, যার ফলে যে প্রকৃত আন্দোলনের সত্তা অনেক সময় হারিয়ে ফেলে। এবং কি হয়, ওখানে বেশ কিছু তখন এইসব নাশকতা, ঝামেলা, গন্ডগোলের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এবার তাহলে ওরা তখন কি করেছিল, তাহলে ওরা যদি দেখতে পাচ্ছে যে এখানে একটা আমাদের দেশের ছাত্র সংগঠন এখানে এরকম 3টা দাবি নিয়ে তারা যুক্ত হয়েছে, তাহলে দেখছে এই জায়গাটায় যদি আমরা একটা প্রবলেম তৈরি ক্রিয়েট করতে পারি, তাহলে হয়তো সরকার পক্ষের থেকে ভাববে যে এরা করেছে, আর এরা ভাববে এরা করেছে, মাঝখান থেকে জঙ্গিদের স্বার্থ সিদ্ধি হবে। জঙ্গিরা সচরাচর এই ধরনের জায়গায় পছন্দ করে, বা কোনো ক্রাউড রেল স্টেশন পছন্দ করে, বা বিমানবন্দর, বা কোনো মেলা হচ্ছে, বা কোনো অনুষ্ঠান হচ্ছে যেখানে বেশি মানুষের গ্যাদারিং তৈরি হয়। অর্থাৎ ওরা ওইখানে কোনো প্রবলেম করে যাতে বেশিগ্রস্ত মানুষকে, বেশি সংখ্যক মানুষকে যাতে ওরা সমস্যায় ফেলতে পারে, ঠিক আছে। এখানে আমি আবারও বললাম, এখানে একটা শব্দ ছক থাকে, ঠিক আছে। তো এক কথায় প্রকাশের ক্ষেত্রে এগুলা কাজে লাগে, বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষা বা ডাব্লিউবিপিএসআই। ওখানে বাংলাতে থাকে যে ডেসক্রিপটিভ পেপার, কখনো 150 নম্বরে থাকে, 50 নম্বর, মিসলেনিয়াসে 150 থাকে, এসআই, কেপিএসআই, ডাব্লিউ 50। তো এখানে কিন্তু এইটা কিন্তু করতে পারো, তাহলে এক কথায় প্রকাশ, এটা প্র্যাকটিস করলে নিজেদের
মাথার যে বাংলার শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে। এখানে একটা ভালো খবর আমরা দেখছি, সগণনার তথ্য সুরক্ষিত থাকবে বললেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আমাদের যে সেন্সাস হয়ে থাকে, যেটাকে ওই আদম সেন্সাস হয় যেটা আর কি, ঠিক আছে, তো আমাদের এই সেন্সাসটা আদমশুমারি বলা হয় যেটাকে আর কি। তো এই আদমশুমারিটা প্রতি 10 বছর অন্তর হয়ে থাকে আর কি, ঠিক আছে। তো 2011 সালে সর্বশেষ হয়েছিল, ঠিক আছে। এবারে তারপরে এটা হওয়ার কথা ছিল 2021 সালে, বিভিন্ন সমস্যার জন্য তখন ওটা হয়ে ওঠেনি। ওটা এখন আবার শুরু হয়েছে 2026 সালে, ওটা আবার পুনরায় শুরু হয়েছে আর কি, ঠিক আছে। তো এক্ষেত্রে এই প্রথমবার টোটালি ডিজিটাল হবে। এই প্রথমবারের সেন্সাসটা 2026 মানে 21-এরটা হচ্ছে 2026-এ। তো টোটালি এটা কিন্তু ডিজিটাল মারফত হবে। তো তখন অনেকে বলছে যে ডিজিটাল যদি হয় তাহলে এক্ষেত্রে হয়তো তথ্য ঠিকঠাক থাকবে না। সেই ব্যাপারে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী উনি আশ্বাস দিচ্ছেন যে না, সব তথ্যই ঠিকঠাক থাকবে। পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে শিলিগুড়ি, অর্থাৎ উত্তরবঙ্গে পড়ছে, পশ্চিমবঙ্গের উত্তরের জায়গাগুলোকে উত্তরবঙ্গ বলা হয়। শিলিগুড়িতে এইমস তৈরি করা হবে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এইমস তৈরি করা হবে। এইমস হচ্ছে AIIMS, ঠিক আছে। এইমস বর্তমান আমাদের কল্যাণীতে আছে, পশ্চিমবঙ্গের কল্যাণীতে আছে। আর ভুবনেশ্বর আছে নিকটবর্তী জায়গায়, ঠিক আছে। এইমস হচ্ছে সম্পূর্ণ কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হসপিটালই বলা যেতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ, ঠিক আছে, যেখানে পড়ানো হয় আবার ওখানে চিকিৎসাও হয় আর কি। এখানে খুবই মানে কম খরচে চিকিৎসা করা যায়। আমাদের যে রাজ্য সরকারের বিভিন্ন হাসপাতাল হয়ে থাকে, স্বাস্থ্য কেন্দ্র হয়ে থাকে, সেরকম এইমস হচ্ছে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে। তো এই এইমস হবে শিলিগুড়িতে, ঠিক আছে। এই কথাটা জানালেন আমাদের আহ অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দ বর্মন। অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দ বর্মন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের এই জায়গায় আমরা যখন ব্যাপারটা পড়বো বা দেখবো, তখন আমাদের এটা মাথায় মনে আসা উচিত যে আমাদের তাহলে উনি তো প্রতিমন্ত্রী আছেন অর্থ, তাহলে অর্থমন্ত্রী কে আছেন? অর্থমন্ত্রী আছেন হচ্ছে স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রী আছেন স্বপন দাশগুপ্ত, ঠিক আছে। আর প্রতিমন্ত্রী আছেন আনন্দ বর্মা। আর পরিবহন মন্ত্রী আছেন অর্জুন সিং। তাহলে প্রতিমন্ত্রী আছেন আনন্দ বর্মন। এই দুটারই প্রতিমন্ত্রী আছেন কিন্তু আনন্দ বর্মন, ঠিক আছে। এইবারে আরেকটা জিনিস আমরা মাথায় নিয়ে আসবো, তাহলে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী জানলাম, তাহলে কেন্দ্রের অর্থমন্ত্রী কে আছেন? তাহলে কেন্দ্রের অর্থমন্ত্রী আছেন হচ্ছে নির্মলা সীতারামন। কেন্দ্রের অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন কেন্দ্রের অর্থমন্ত্রী। কেন্দ্রের সড়ক ও পরিবহন মন্ত্রী কে আছেন? নীতিন গডকরি। নীতিন গডকরি। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখার জন্য আমরা একটা জিনিস বলতে পারি, নিতিন নামটার সঙ্গে একটা নাম যুক্ত আছে। কি নাম যুক্ত আছে? নিতিন নামটার সঙ্গে যুক্ত আছে নিতিন নবীন। নিতিন নামটার সঙ্গে যে নামটা যুক্ত আছে, আমরা একটু স্টাডি মনে রাখার সিকোয়েন্সটা আমি শেখাই সব সময় পড়ানোর সময়। আমরা নিতিন গডকরি পেলাম। নিতিন গডকরি কেন্দ্রের, নিতিন গডকরি নিতিন গডকরি কেন্দ্রের সড়ক ও পরিবহন মন্ত্রী। এবারে এই নিতিন নামটা থেকে মনে রাখবো কি আছে, নিতিন নাম থেকে হচ্ছে নিতিন নবীন। নিতিন নবীন। নিতিন নবীনকে বিজেপির সর্বভারতীয় সভাপতি, এবং উনি বর্তমান কিন্তু উনি আবার বিহারের এমএলএ। বিহারের এমএলএ বিহারের এমএলএ থেকে ইনি ইস্তফা দিয়েছেন এবং রাজ্যসভার মেম্বার হয়েছেন বর্তমানে, ঠিক আছে। রাজ্যসভার মেম্বার হয়েছেন। আর এই নবীন থেকে আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে রাহুল নবীন। রাহুল নবীনটাকে আমাদের যে ইডির ডিজি, এটা হচ্ছে রাহুল নবীন, ঠিক আছে। তাহলে রাহুল নবীন থেকে নিতিন নবীন, নিতিন নবীন থেকে নিতিন গডকরি, ঠিক আছে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, আমরা বলেছি যে পেপার পড়ার সময় আমরা খবরের সঙ্গে সঙ্গে পেপারের বিজ্ঞাপন ছবি দেখেও আমরা শেখার চেষ্টা করবো। তসলিমা নসরিনকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলা কান্ত, ঠিক আছে। আর এখন বেশ চর্চিত যে ব্যাপার হচ্ছে যে বন্দে মাতরম। বন্দে মাতরম এই গানটা আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে আগে যেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হতো, জাতীয় সঙ্গীতের
লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন জাতীয় সঙ্গীতের সঙ্গে কিন্তু বন্দে মাতরম গানটাও কিন্তু গাইতে হবে, যেটা শুরু হয়ে গেছে। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের জন্য যা মর্যাদা দেওয়া হতো, নিয়ম না মানলে যা শাস্তি প্রদান করা হতো, রিসেন্টলি কিন্তু লোকসভা এবং রাজ্যসভার যে বর্ষাকালীন অধিবেশন ছিল, সেখানে কিন্তু এই বন্দে মাতরমের উপরেই কিন্তু একটা আইন তৈরি করা হয়েছে। মানে জনগণমনের যে সেম প্রাধান্যটা, একই ওটা কিন্তু বন্দে মাতরমের ক্ষেত্রেও দেওয়া হবে। তো বন্দে মাতরম গানে এলাম আমাদের জনগণ মন, এটা লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের যে দেশের জাতীয় সঙ্গীত। সেরকম হচ্ছে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে, ওটারও লেখক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমরা ডান দিকের আরেকটা জায়গায়, যেটা আমাদের না চর্চা করলেই নয়। ডান দিকে একটা জায়গা আছে, নিয়োগের দায়িত্বে 5টি পৃথক পর্ষদ। ঠিক আছে, নিয়োগের দায়িত্বে 5টি পৃথক পর্ষদ। আমি একটা ব্ল্যাঙ্ক জায়গায় জিনিসটা বিশ্লেষণ। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যে রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের যে কয়েকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়। একটা হচ্ছে WBCS পরীক্ষা হয়ে থাকে, আর একটা মিসলেনিয়াস পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, আর আরো কিছু বেশ কয়েকটা পরীক্ষা। WBCS এর 4টা হয়, A, B, C আর D। সিটা জয়েন্ট ভিডিও হয়, আর এটা হচ্ছে এক্সিকিউটিভ র্যাঙ্কের, মানে সব থেকে আমাদের যে প্রশাসনিক আধিকারিকদের উচ্চ উচ্চ পদস্থ আধিকারিকদের রিক্রুটমেন্ট হয়ে থাকে। বিশেষ করে যেগুলো না বললেই নয়, বিডিও, ঠিক আছে, SDO, এই র্যাঙ্কের অফিসাররা হয়ে থাকে। এছাড়াও এইগুলো আমাদের কাছে পরিচিত, কারণ প্রশাসনিক কাজকর্মের জন্য। এছাড়া আমাদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের যে ট্যাক্স ডিপার্টমেন্ট আছে, ওনাদেরও একটা কিন্তু অফিসার হয়ে থাকেন। হ্যাঁ, যে কোনো উচ্চ র্যাঙ্কের অফিসারের ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের পরিচিত বলে বললাম। আর WBCS যে গ্রুপ B, এটা হচ্ছে DSP, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কিন্তু। ঠিক আছে, হয়। আচ্ছা, তারপরে গ্রুপ C তে জয়েন্ট বিডিও আছে। হ্যাঁ, আর কি হয় যে বিভিন্ন যে কারেকশনাল হোম মানে আমাদের যে জেলগুলা হয়, জেলগুলোর নাম এখন আর জেল বলা হয় না, এখন বলা হয় তাকে সংশোধনাগার। সেগুলাতে যে সুপারিনটেন্ডেন্ট হয়, তিনি এই WBCS গ্রুপ C থেকেই কিন্তু হয়ে থাকেন। ঠিক আছে, আর হচ্ছে গ্রুপ D, WBCS গ্রুপ D যারা হয়, ওটা হচ্ছে আমাদের যে এক্সিকিউটিভ অফিসার হয়ে থাকে পঞ্চায়েতে। ঠিক আছে, ওটা গ্রুপ D থেকে হয়। আর ঠিক আছে, এইটা একটা রিক্রুটমেন্ট হয়ে থাকে। আর PSC মিসলেনিয়াস হয়। PSC মিসলেনিয়াস এর উপর সচরাচর বিডিও অফিসে আমরা বিডিও সাহেব আর জয়েন্ট বিডিও বাদ দিয়ে বাকি আরো যে আধিকারিক থাকে। আধিকারিক বলতে কিরকম, আমরা রাজ্যের ক্ষেত্রে যেমন দেখি কি, যে একটা ক্রীড়া মন্ত্রী আছে, মৎস্য মন্ত্রী আছে, প্রত্যেক এক একটা মন্ত্রী দপ্তর কিন্তু রয়েছে। এবং সেই মন্ত্রী দপ্তর দেখার জন্য কিন্তু একজন করে কিন্তু আমলা থাকে। ঠিক আছে, IS র্যাঙ্কের, IPS নয়। ঠিক সেরকম ভাবেই আমরা ওটা কিন্তু জেলা পরিষদের ক্ষেত্রেও দেখতে পারি। পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ পরিকাঠামোটাই জেলা পরিষদের ক্ষেত্রেও, জেলা পরিষদের যারা সদস্য হয় তাদেরকে এক একটা করে দায়িত্ব দেওয়া হয়ে থাকে, যেমন রাজ্যের ক্ষেত্রে মন্ত্রিত্ব দেওয়া হয়, জেলা পরিষদের ক্ষেত্রে। এবং দিয়ে করে কি হয়, ওইখানেও এক একটা সরকারি আধিকারিক কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হয়। সেম কনসেপ্টটা কিন্তু বিডিও অফিসের ক্ষেত্রেও কাজ করে। প্রত্যেকটা অর্থ দপ্তর, মৎস্য বিভাগ, কৃষি উন্নয়ন, স্পোর্টস, ওইগুলোর ক্ষেত্রে থাকে। তো ওইগুলাতে যে সরকারি অফিসাররা থাকে, ওটা PSC মিসেলেনিয়াস থেকে কিন্তু নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, আর আইসিডিএস সুপারভাইজার যে একটা মেয়েদের পোস্ট হয়, ওইটাও কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে, PSC নেয়। ঠিক আছে, আর আর PSC আর একটা পরীক্ষা কন্ডাক্ট করে থাকে, যেটা হচ্ছে PSC ক্লার্ক। ক্লার্ক একটা কন্ডাক্ট করে থাকে, যেটা হচ্ছে গ্রুপ C র্যাঙ্কের ক্লার্ক হয়। বিভিন্ন অফিসগুলোতে যে ক্লার্কের পোস্ট গুলা কিন্তু PSC ক্লার্ক থেকে রিক্রুটমেন্ট করে থাকে। ঠিক আছে, আর WBP, এখানে হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। WBP যে রিক্রুটমেন্ট গুলা করে থাকে, কনস্টেবল করে। ঠিক আছে, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এই দুটোই মোটামুটি রিক্রুটমেন্ট করে। এবারে কনস্টেবল, লেডি কনস্টেবল, কখনো এমনি কনস্টেবল, KP, WBP সব কিন্তু এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, PRBI কিন্তু করে এই ব্যাপারগুলো। ঠিক আছে, এইবারে কি হয়েছে, রাজ্য সরকার চাইছে যে গ্রুপ D-র জন্য সম্পূর্ণ একটা আলাদা সংস্থা তৈরি করে, গ্রুপ D রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, আর হেলথ সেক্টরে আগেই হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের নির্দেশনামা অনুযায়ী ওখানে বোর্ড গঠন করে সেভাবে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, তাহলে সেখানে পরিবর্তন করার দরকার নেই। এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উপর কিন্তু এখন আপকামিং যে রিক্রুটমেন্ট গুলো হবে বেশ কিছু,
মানে এনভিএফ, ওটাও পুলিশ রিক্রুটমেন্ট করবে। দমকল, দমকল কর্মী নিয়োগ পুলিশ রিক্রুটমেন্ট করবে। বনরক্ষী, এগুলাও কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু করবে, পিআরবি। এই এই জিনিসটা কিন্তু, এই ক্ষমতাটা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। এইখানে খবরে যেটা বলা যে 5 ধরনের বোর্ড তৈরি করা হবে, এবং এই 5 ধরনের বোর্ডের উপর একজন আহ ভারপ্রাপ্ত আইএস অফিসারকে কিন্তু 5টারই কিন্তু দায়িত্ব দেওয়া হয়ে থাকবে। আচ্ছা, এইখানে আমি একটা জিনিসের কনসেপ্ট আমি একটু ক্লিয়ার করতে চাই আর কি। এই বিডিও ডিএসপি থেকে আইপিএস আইএস এর একটা ব্যাপার অনেক সময় হয়ে থাকে আর কি। এইটা আমি একটু পরিষ্কার করে বলে দিই, কারণ আমরা সবাই জানি আইএস লেখা আছে মানে আইপিএস লেখা আছে মানে ডাইরেক্ট, কিন্তু ওই ব্যাপারটা নয়। আমি এটা একটু ক্লিয়ার করছি, অনেকের মধ্যে এটা কোশ্চেন থাকে। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস আর ডাব্লিউবিপিএস, ডিএসপি যারা হয় আর বিডিও যারা হয়, এর কি হয় এখানে, ডাব্লিউবিপিএস যারা প্রথমে রিক্রুটমেন্ট করে তখন তাদেরকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা ডিএসপি বলা হয়, ঠিক আছে। এবারে কি হয়, আমলাদের ক্ষেত্রে 10 বছর, 10, 11, 12 বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন বছর, এবং প্রমোশনের পর এই বিডিও যারা হয় ওনারা কিন্তু প্রমোশনের পর এসডিও হয়, ঠিক আছে। এবারে এসডিও হওয়ার পর হয়ে যায় কিন্তু এডিএম, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। ওনারা কিন্তু হয়ে যায় এডিএম। এবারে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে হয়ে যায় কিন্তু ডিএম। এবারে এডিএম বা ডিএম হওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের কিন্তু আইএস তাকমাটা কিন্তু চলে আসে। তাহলে ডাব্লিউবিসিএস থেকে ওনাদের কি চলে আসে তখন, আইএস, ঠিক আছে। এইটা কিভাবে হয়, আইএস তাকমাটা কিন্তু দেয় কেন্দ্র সরকার, ঠিক আছে, ইউপিএসসির ওইখান থেকে কিন্তু প্রদান করা হয়ে থাকে, কিন্তু তাকে রেকমেন্ডেশন করে রাজ্য সরকার যে আমার এই আধিকারিক অনেকদিন হয়ে গেছে, ওনার কিন্তু এখন কিন্তু মানে প্রমোশন নেওয়ার যোগ্য হয়ে গেছে, সুতরাং প্রমোশন হলে তো এসডিওর প্রমোশন হয়ে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু আইএস এর প্রমোশনটা হয়। এইবারে তখন অনেকের মধ্যে কাজ করে যে তাহলে এডিএম মানেই কি ইউপিএসসি দিয়ে আইএস হয়েছে, কিন্তু না, শুধুমাত্র ইউপিএসসি দিয়ে আইএস হওয়া যায় না, স্টেট ক্যাডারের অফিসার হয়েও প্রমোশন দিয়ে আইএস এ আসা যায়। ঠিক একই রকম ভাবে ডাব্লিউবিপিএস মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের ক্ষেত্রেও তাই। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের ক্ষেত্রে, বিডিওর ক্ষেত্রে যেমন প্রমোশন হয় এসডিও হয়, এসডিওর পরে এডিএম, এডিএম থেকে ডিএম, কিন্তু ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের ক্ষেত্রে প্রথম যে প্রমোশনটা হয় ওটাতে উনি হয়ে যায় কিন্তু এডিশনাল এসপি, আইপিএস র্যাঙ্ক, তারপরে হন এসপি হয়ে যান। এক্ষেত্রেও তাহলে কি হয়, রেকমেন্ডেশন পাঠানো হয়, কেন্দ্র স্বীকৃত দেওয়ার পর উনি এডিশনাল এসপি বা এসপি হন, তখন কিন্তু উনি কি হয়, আইপিএস হয়ে যান, ঠিক আছে। তাহলে সব আইএস হওয়া মানে যে ইউপিএসসি, বা সব আইপিএস মানে যে ইউপিএসসি থেকেছে এরকম নয়। স্টেট ক্যাডারের সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েও অনেকে কিন্তু আইপিএস বা আইএস আইএস হয়েছেন, ঠিক আছে। শিক্ষকদের আধারে রেখে কি আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এটা অন্তচন্দ্র মহালানবিসের ঐতিহ্যকে কেন্দ্র করে আইএসআই আছে। আইএসআই কিছুই নয়, আমরা যেমন আইআইটি জানি কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠান, সেরকম আইএসআই কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে। তো রিসেন্টলি আমাদের যে দেখুন একটা জিনিস ভাববার আছে, যেটা হচ্ছে এখন আহ, এই ধরনের পরিবর্তনগুলো আসছে কোথা থেকে, এত নিয়ম কানুন হচ্ছে কি করে, একটা জিনিস আমাদের মধ্যে মাথায় কাজ করে, যারা আমরা নতুন শিক্ষার্থী হয়ে থাকি তাদের এই জিনিসগুলো নিয়ে খুব একটা সমস্যা তৈরি হয়। তাহলে এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের যে রাজ্য হোক বা কেন্দ্র হোক, আমাদের যে আইনগুলো তৈরি হয়, আইনগুলো কিভাবে তৈরি হয়, রাজ্যসভার যে বিধানসভা থাকে, বিধানসভা, আর এখানে হচ্ছে লোকসভা আর রাজ্যসভা, ঠিক আছে। আমি এখানটা একটু জাস্ট মুছে দেবো, ঠিক আছে। তাহলে রাজ্যসভা, এই দুটো জায়গাতে তাহলে কেন্দ্রের আইনটা পাস হয়, আর বিধানসভাতে রাজ্যের আইন, ঠিক আছে। এইবারে এখানে আইনটা পাস হয় কাদের দ্বারা, রাজ্যসভার ক্ষেত্রে এমএলএ দের দ্বারা পাস হয়, আর লোকসভা আর বিধানসভাতে এমপিদের দ্বারা কিন্তু পাস হয়। প্রথমে যখন কোনো আইন নিয়ে আসা হয় ওইটাকে বিল বলা হয়, বিল, ঠিক আছে। এবারে বিলটা আনার পর
কেন্দ্রের ক্ষেত্রে লোকসভাতে পাস করানো হয়, রাজ্যসভাতে পাস করানো হয়, তারপরে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। ঠিক আছে? তারপরে প্রেসিডেন্টের কাছে পাঠানো হলে ওটা তখন অ্যাক্ট হয়ে যায়, মানে আইনে পরিণত হয়। আর রাজ্যের ক্ষেত্রে কি হয়? রাজ্যের ক্ষেত্রে তো বিধানসভা, কিছু রাজ্যে বিধান পরিষদ আছে, না তো এমএলএ র ভোট হওয়ার পর ওটা বিলটা পাস হয়ে গেলে মেজরিটি যখন হয়, তখন ওটা কি হয়, গভর্নর মানে রাজ্যপালের কাছে কিন্তু পাঠানো হয়। ঠিক আছে? তারপরে ওটা কিন্তু আইনে পরিণত হয়। ঠিক আছে? এবার তাহলে এই সময়টায় কেন আইনগুলো পাস হচ্ছে? এই সময় আইনগুলো পাস হচ্ছে কেন? আমাদের যে অধিবেশন, একটা মানুষ তো সব ৩৬৫ দিন অধিবেশন সম্ভব নয়। তাহলে আমাদের যে অধিবেশন হয় কি, ৩ বার অধিবেশন হয়। একটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, না বছরের শুরুতে হয় বলেছি টাকা পয়সার হিসাব রাখার জন্য। বাজেট অধিবেশন, তারপরে হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, আর তারপরে হয় শীতকালীন অধিবেশন। ঠিক আছে? তাহলে এখন বর্ষাকালীন অধিবেশন, তাহলে এখনই বর্ষাকালীন এইবারে কি হয়, এই যে গ্যাপ গুলাতে বাজেট আর বর্ষা, বর্ষা আর শীত, শীত আর বাজেট, বাজেটের মধ্যে কি হয়, আমাদের যে রাজ্যের চালিকা শক্তি রাজ্য সরকার, কেন্দ্রের যে চালিকা শক্তি কেন্দ্র সরকার, উনারা কি করেন, রাজ্যের যিনি হন উনি অ্যাডভোকেট জেনারেল এজি, অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কনসাল্ট করে একটা আইন প্রণয়ন করেন, মানে একটা মন্তব্য করেন। দেখুন এবারে যদি এজি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে পরামর্শ না করা হয়, রাজ্য সরকার ক্ষমতায় আছে মানে মেজরিটি রাজ্য যায় তাই তো আইন বানানো যায় না। আপনি একটা আইন বানালেন, তারপর ওটা যখন হাইকোর্টে নিয়ে যাওয়া হলো, ওখানে যদি আপনার আইনটা নাকচ করে দেয়, তাহলে তো রাজ্য সরকার যে পরিচালনা করার ক্ষমতা নেই, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে তাহলে কি হয়, তাহলে যারা এমএলএ হয়ে থাকেন তারা তো আর সবাই ল নিয়ে পড়াশোনা করেননি। তখন কি করা হয়, এই আমাদের অ্যাডভোকেট জেনারেলকে, আমাদের কোনো সিনিয়র আইনজীবী বা কোনো বিচারপতি, প্রাক্তন বিচারপতিকে কিন্তু নিয়োগ করা হয়। এই অ্যাডভোকেট জেনারেলই কিন্তু আমাদের যে রাজ্য সরকারের আইন প্রণয়নের ব্যাপারে সহযোগিতা করে। এবং যদি এখন সেরকম কোনো সিচুয়েশন আসে যে হাইকোর্টে হয়তো রাজ্য সরকারের এগেনস্টে কেউ কেস করেছে, সেক্ষেত্রে কিন্তু যদি সেরকম পরিস্থিতি আসে, কিন্তু অ্যাডভোকেট জেনারেলকে কিন্তু কোর্টে সওয়াল করার জন্য যেতে হতে পারে। আর কেন্দ্রের ক্ষেত্রে কি হয়, অ্যাটর্নি জেনারেল আছে, অ্যাটর্নি জেনারেল সহযোগিতা করে। এবং অ্যাটর্নি জেনারেলের পরে আর একটা পোস্ট থাকে যেটা হচ্ছে সলিসিটার জেনারেল। ঠিক আছে? এখানে সলিসিটার জেনারেল তুষার মেহতার কথা কিন্তু এখানে বলা আছে, যে সলিসিটার জেনারেল কিন্তু তুষার মেহতা এ ব্যাপারে সওয়াল করেছেন। এবারে তাহলে দরকার পড়লে কিন্তু সলিসিটার জেনারেল তুষার মেহতা প্রায়ই সুপ্রিম কোর্টে সওয়াল করার জন্য যান। আমাদের ক্ষেত্রে কেন্দ্রের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে সলিসিটার জেনারেল রাখা থাকে। ঠিক আছে? আর অ্যাডভোকেট জেনারেল ক্ষেত্রে এখানে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাখা থাকে। ঠিক আছে? ওরা এই ব্যাপারটা করেন। তাহলে এখন বর্ষাকালীন অধিবেশন চলছে বলে এই বিচার বিবেচনাগুলো চলছে। ঠিক আছে? তাহলে এখানে যেটা আমরা মোদ্দা যে আলোচনাটা এলাম সেই ব্যাপারটা বলছি। তাহলে এইখানে যে আম, আশঙ্কা প্রকাশ করছে, তাহলে এর আগে এই মানে আইন এসেছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ক্ষেত্রে 1959। তখন জওহরলাল নেহরু 1950 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন 51 সালের নির্বাচনে। তাহলে সেই আইনটার এখন ওনারা বেশ কিছু মডিফাই করতে চাইছেন। ঠিক আছে? এবারে মডিফাই করার জন্য যে জিনিসটা হচ্ছে, তাহলে মডিফাই করতে গেলে তো কিছু জিনিস পাল্টাতে হবে। তো এই পাল্টাবার জন্য একটা আশঙ্কা প্রকাশ করছে যে যদি এখন এই জায়গাগুলো রাখা হয়েছে কি, আইএসআই বা আইআইটি, এগুলো রাখা হচ্ছে মেধা মেধা তৈরি করার জন্য। এইখান থেকে কিন্তু ভালো ভালো ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী কিন্তু তৈরি হয়, যারা আগামী দিনে ভারতকে ডেভেলপ করার জন্য কাজে লাগবে। তাহলে এই জায়গাটাতে যদি এরকম হয়ে যায় যে মেধাবী ছাত্ররা চান্স পাচ্ছে না, ঠিক আছে, ভর্তির টার্ম এন্ড কন্ডিশন এমন কিছু করে দেওয়া হলো যেখানে মেধাবী ছাত্ররা, দরিদ্র মেধাবী ছাত্ররা এই জায়গা থেকে বিচ্যুত হচ্ছে, তাহলে সমস্যা হতে পারে। তো এই ব্যাপারে কিন্তু আইএসএ যারা নিযুক্ত আছেন তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এবং নীতি আয়োগের যে ভাইস চেয়ারম্যান আছেন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লাহাড়ি। ঠিক আছে? অশোক লাহাড়ি একটা অনুষ্ঠানে নীতি আয়োগের যে ভিসি আছে অশোক লাহাড়ি, অশোক লাহাড়ি একটা আইএসআর অনুষ্ঠানে ও যোগদান করতে গিয়েছিলেন। সেইখানে যারা আইএসআই আছেন, কোনো প্রাক্তন অধ্যাপক বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন ওইখানে, ওনারা কিন্তু ওনাকে বলেছিলেন যে স্যার এই ব্যাপারটা দেখুন, যদি এরকম কোনো নতুন বিল আনা হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে আর কি। ঠিক আছে? এবারে শিক্ষক যেহেতু ওইখানে আইন আকারে পাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শিক্ষক মহাশয়দের তো আর পার্লামেন্টে থাকা সম্ভব নয়। তাই তারা এখানে জানানোর একটা সুযোগ পেয়েছে। নীতি আয়োগের যে ভাইস চ্যান্সেলর এসছে অশোক লাহাড়ি, ঠিক আছে, ভাইস চেয়ারম্যান,
ওনাকে জানাচ্ছেন, ঠিক আছে। এবারে তারা আমরা নীতি আয়োগ সম্বন্ধে একটু জেনে নেব। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা কবে তৈরি করা হয়েছিল? 1 জানুয়ারি 2015 সালে কিন্তু এটা আহ, গঠন করা হয়েছিল, ঠিক আছে। আর এর সিও আছে, রিসেন্টলি সিও চেঞ্জ হয়েছে। আগে সুব্রমণিয়াম ছিল, তার জায়গায় এখন সিও হয়েছে অনুরাগ জৈন, এখন সিও হয়েছে, ঠিক আছে। আর ভাইস সিও আর চেয়ারম্যান হচ্ছে, নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে অলওয়েজ প্রধানমন্ত্রী, সব সময় চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে। আর ভাইস চেয়ারম্যান হয়েছে অশোক লাহারি, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি বলবো, পেপারের ব্যাখ্যা বা অ্যানালাইসিস যারা আপনারা দেখেন, আপনাদের প্রত্যেকে বলবো, যারা চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই কিছু জিনিস নোট ডাউন করবেন, আর যারা জ্ঞান আরোহণের জন্য নোট ডাউন করার দরকার নেই, আপনারা জাস্ট খবরটা আপনারা যে প্রান্তেই থাকুন না কেন এটা শোনার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে ব্রড পিকে চিরঘুমে পূর্জা। তাহলে এই যে নির্মল পূর্জা বলে একজন নেপালি পর্বতারোহী ছিল, মানে যার শারীরিক ভাবে এতটাই সক্ষম ছিল যে বিনা বাধায় মিন্স হচ্ছে বিনা অক্সিজেনে অনেক বড় বড় পাহাড় কিন্তু সে আরোহণ করতো আর কি। তো এই নির্মল পূর্জাকে কিন্তু রিসেন্টলি যে পাকিস্তানের ব্রড পিক আছে ওখানে কিন্তু তিনি ওই পর্বতারোহণ করার সময় কোনো দুর্ঘটনার জন্য কিন্তু তিনি মারা যান, নির্মল পূর্জা, ঠিক আছে। এই নামটা কিন্তু আসতে পারে যে নির্মল পূর্জা কিসের সঙ্গে যুক্ত কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার সময়, ঠিক আছে। আচ্ছা, তার ঠিক ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডি কে শিবকুমার। হ্যাঁ, কর্ণাটকের সিএম হচ্ছে ডি কে শিবকুমার, কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, ডি কে শিবকুমার, ঠিক আছে। আর কর্ণাটকের গভর্নর আছে থহর চাঁদ, থহর চাঁদ গেহলট, ঠিক আছে। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালোর, আমরা জানি। তাহলে এইখানে যারা আমরা প্রত্যেক দিন নিউজ পেপার বা খবর দেখি না, তাদের ক্ষেত্রে একটা জিনিস সমস্যা হতে পারে, স্যার আমি তো কিছুদিন আগে পড়েছিলাম সিদ্ধারামাইয়া ছিল, সিদ্ধারামাইয়া ছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী, তাহলে আজকে আবার ডিকে শিবকুমার হয়ে গেল। তাহলে কি হয়, এই কারেন্ট অ্যাফেয়ার্স মূলত আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা জমা করে করে পড়ি, আমরা কোনো খবর রাখি না, একটা পিডিএফ জোগাড় করলাম, ওটা পড়া শুরু করলাম, যার জন্য কি হয়, আমাদের ফ্যাক্ট গুলা ক্রম অনুসারে না হওয়ার জন্য আমাদের বুঝে উঠতে সমস্যা হয়, ঠিক আছে। তো এই সিদ্ধারামাইয়া উনিও বিজেপি ছিলেন, উনি কি হয়েছেন, ইস্তফা দিয়েছেন। অনেক সময় কি হয়, পরিচালনা করার জন্য অ্যাকচুয়ালি যাকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তৈরি করা হয় ওটা তো অ্যাকচুয়ালি দলমত ভাবে নির্বাচন করা হয়, অনেক সময় বার্ধক্যজনিত বা নিজের কোনো ব্যক্তিগত সমস্যার জন্য ওটা কিন্তু মেনে নিতে হয় আর কি। রিসেন্টলি আমরা আরেকটা জায়গায় দেখেছিলাম যে নীতিশ কুমার কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন, বিজেপি নয় ওনার জনতা দল ইউনাইটেডের ছিল, ওটা এনডিএ সরকার ছিল বিহারে, উনি ইস্তফা দিয়েছিলেন, তার জায়গায় সম্রাট চৌধুরীকে করা হয়েছিল। ঠিক একই রকম ভাবে কর্ণাটকেও কিন্তু ওই সিদ্ধারামাইয়া ইস্তফা দেওয়ার পর ডি কে শিবকুমার কিন্তু কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক আছে। রিসেন্টলি কর্ণাটকে আমরা দেখেছি, কর্ণাটকে বিবেক সারক নামে একটা বাড়ি দিয়ে, তো বিবেক সারক নামে একটা ওই ধ্যান ও মেডিটেশন কেন্দ্র উদ্বোধন করেছেন আমাদের যে পিএম, ওখানে গিয়েছিলেন ওই 1892 সালে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় আন্দোলনে যুক্ত, মানে শিকাগো ধর্মসভায় যাওয়ার আগে তিনি মহীশূরে গিয়েছিলেন, সেটাকে স্মৃতি হিসেবে রেখে কিন্তু বিবেক স্মারক ওই ধ্যান কেন্দ্র বা ধ্যান কেন্দ্র মনোসংযোগ কেন্দ্রের উপর ভিত্তি স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। কর্ণাটক রিসেন্টলি এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আছে। আচ্ছা, তার ডান দিকে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ওই পেট্রোলকে নিয়ে বলা হয়ে থাকে, E20। E20 মোদির বাসভবন অভিযানে কেজরিওয়াল, কেজরিওয়াল তাহলে কে? কেজরিওয়াল ছিলেন আম আদমি পার্টির একজন নেতা, ঠিক আছে, এক্স সিএম অফ দিল্লি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা যে এখন যে পেট্রোল গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেখানে কি করেছিল, 20% ইথানল, ইথানল মিশিয়ে কিন্তু পেট্রোলের সঙ্গে দেওয়া হচ্ছিল, ঠিক আছে। এবারে কেন্দ্র সরকার, যে কেন্দ্রের যে সড়ক পরিবহন মন্ত্রী আছেন, উনি বিভিন্ন রকম যুক্তি দিয়ে এটা চালু করেছিলেন, নিশ্চয়ই কিছু সুবিধা ছিল, কিন্তু অনেকের দাবি যে ইথানল ব্যবহার করলে কিন্তু গাড়ির যে মাইলেজটা কিন্তু কমে যাচ্ছে, এবং ইঞ্জিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এই ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করে। তো রিসেন্টলি এই ব্যাপারে তাহলে
অভিযান করতে চাইছেন। কেন অভিযান করতে চাইছেন? এই সময় অভিযান করার কারণটা হচ্ছে, তাহলে আমরা এটা বরাবর জানি আমাদের যে কোনো রাজনীতি বা শাসন ক্ষমতার ক্ষেত্রে কি হয়, একটা দলনেতা থাকে আর একটা বিরোধী গোষ্ঠী থাকে, ঠিক আছে? তো আমাদের এখন কেন্দ্র সরকারের এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, আর এদিকে আছে ইন্ডিয়া জোট আছে, ঠিক আছে? তাহলে এখানে বিজেপি সরকার আছে, এছাড়া শিবসেনা আছে, বেশ কিছু আরো আঞ্চলিক দল, কিন্তু এখানে জেডিইউ আছে, হ্যাঁ, তেলেগু দশম পার্টি আছে, ঠিক আছে? তো আর ইন্ডিয়া জোটের মধ্যে আছে কংগ্রেস আছে, এন আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, টিএমসি আছে, ঠিক আছে? ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আছে, যেটা ঝাড়খণ্ডের, এরকম অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি আছে, আর আপ আছে, ঠিক আছে? ওনারা সবাই যুক্ত হয়, ইন্ডিয়া জোটের মধ্যে আছে। তাহলে ইদানিং দিল্লির যন্তর মন্তরে যে ককরোচ জনতা পার্টি সিজেপির যে আন্দোলন হয়েছিল এবং খুব বড় আকার ধারণ করতে হয়েছিল, যেখানে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছিল, তো এখন তাহলে বিরোধীরা কি চাইছে? ঠিক এই সময়ে যে সমস্ত জিনিসগুলার ওপর সরকার নীতি নিয়োগ চালু হয়েছে এবং মানুষের কোনো সমস্যা তৈরি হয়েছে, ঠিক আছে, সেইটাকে ইস্যু করে কিন্তু ওরা কিন্তু এখন একটা আন্দোলনের কথা ভাবছে আর কি, সরকারকে ব্যাকফুটে রাখার জন্য, যেহেতু 2029 সালে কিন্তু লোকসভা নির্বাচন আছে, ঠিক আছে? এই জন্যই কিন্তু এই ব্যাপারে ওরা ভাবনা চিন্তা করছে, ঠিক আছে? E20 মানে হচ্ছে এখানে পেট্রোলের ব্যাপারটা, ঠিক আছে? এবারে আরেকটা জিনিস বলি, আমাকে যখন পেপারের বিশ্লেষণ করতে হয়, বিভিন্ন রাজনৈতিক দলের নাম নিতে হয় এবং বলতে হয়, কিছু করার নেই। আর আমাদের মূলত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সমস্যা কি হয়, আমরা পলিটিটা আমরা পেয়ে থাকি কোন ক্লাসে? 11-12-এ থাকি, ঠিক আছে? সবাই কিন্তু নেয় না। পলিটি কিন্তু আমাদের 10 পর্যন্ত থাকে না, এবং রাজনীতির ব্যাপারে আমাদেরকে এতটা দূরে রাখা হয় যে রাজনীতির আলোচনা আমরা 12 পর্যন্ত কোনো জায়গায় করারই সুযোগ পাই না। আমরা যদি রাজনৈতিক আলোচনা বা যে কোনো আলোচনা না করি, আমরা সেই জায়গাটা উন্নত হব কিভাবে? ওই জন্য পলিটি আলোচনা করতে গেলে রাজনীতি আলোচনাটা জরুরি। ভোট আমরা আমাদের পছন্দ মতো লোক দেবো, আমি সাপোর্ট একজনকে করতে পারি, বাট আমি কিন্তু পলিটিক্যাল বিশ্লেষণ আমি করতে পারি নিরপেক্ষ হয়ে। আর ওই জন্য পলিটিক্যাল বিষয়টা জানতে গেলে দৈনন্দিন রাজনীতিটি জানাটা খুব জরুরি। রাজনীতি মানে একদম আমি ইনভলভমেন্ট হতে বলছি না, কিন্তু তথ্য রাখা, খবর রাখা, কিভাবে নির্বাচন হয়, কি হচ্ছে, তাহলে দেখবে পলিটি ব্যাপারটা অনেকটা সোজা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা বলেছি ছবি দেখেও আমরা শিখবো। এই ছবিটা হচ্ছে আমাদের বিষ্ণুদেব সাঁই, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, আর ইনি হচ্ছেন নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে? অনেক সময় কি হয়, কোনো রাজ্যের ক্ষেত্রে কোনো প্রজেক্ট বা স্কিম চালু হলে সেটা একটা বিজ্ঞাপন দেওয়ার ব্যাপার থাকে, ঠিক আছে? তো যখন ওটা কেন্দ্র তালিকা বা ঠিক নয়, যুগ্ম তালিকা থেকে যেটা তৈরি হয়, যেটাতে হয়তো রাজ্যেরও কিছু টাকা আছে, কেন্দ্রেরও কিছু টাকা আছে, তখন জিনিসটা বিজ্ঞাপন দেওয়ার জন্য কেন্দ্রের ক্ষেত্রে যেহেতু আমাদের দলনেতা বলতে প্রধানমন্ত্রী, রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আহ, ছবি দেওয়া থাকে বিজ্ঞাপনে, যে ওনাদের সহযোগিতায় হয়েছে। আমরা বিশেষ করে এটা ভালো করে বুঝতে পারবো, আমরা আমাদের পাড়া গাঁয়ে দেখবে বিভিন্ন হয়তো ক্যালভার্ট হয়েছে, জলের ব্যবস্থা হয়েছে, কোথাও বাস স্ট্যান্ড হয়েছে, ওখানে দেখবেন যে মাননীয় বিধায়ক অমুক বাবুর তহবিল থেকে এটা করা হয়েছে, ওখানে বিধায়কের নামটা কিন্তু মেনশন করা থাকে, ঠিক আছে? ঠিক সে কিরকম ভাবে ওটা ছোট প্রজেক্ট বলে বিধায়কের নাম দেওয়া থাকে, একটা বাস স্ট্যান্ড, ছোট জলের পাম্প, ঠিক আছে? এগুলো বড় প্রজেক্ট হচ্ছে, ওই জন্য প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম দেওয়া আছে। স্কুলে পেলেও কম্পোজিট গ্র্যান্ড থেকে বঞ্চিত রাজ্যের বহু মাদ্রাসা, প্রশ্ন তুললেন বিরোধীরা। তাহলে কম্পোজিট গ্র্যান্ডের কথা রিসেন্টলি আমাদের আজকে যেটা চর্চিত বিষয় যেটা হচ্ছে, আমি কম্পোজিট গ্র্যান্ডটা নিয়ে এখানে আমি আলোচনা করব, ঠিক আছে? তো এই ব্যাপারে এখানে হাইলাইটেড হওয়ার কারণ কি হচ্ছে, যে অনেক মাদ্রাসা এখনো এই গ্র্যান্ডের টাকা পায়নি, ঠিক আছে? ওই জন্য তো যেহেতু মুখ্যমন্ত্রী সম্প্রতি এটা ঘোষণা করেছেন, সেই জন্য এটা বাস্তবায়িত হতে একটু সময় লাগছে। তো আমরা আজকে যে জায়গাটাই বলবো, কম্পোজিট গ্র্যান্ড, কম্পোজিট গ্র্যান্ড, ঠিক আছে? তাহলে কম্পোজিট গ্র্যান্ডটা কি? কম্পোজিট গ্র্যান্ড হচ্ছে কি, আমাদের দেশের যে উন্নয়ন হয়ে থাকে, দেশের যে উন্নয়ন বা যে সরকারি কাজকর্মগুলা হয়ে থাকে, সরকারি কাজকর্মগুলা কিভাবে হয় জানেন তো? একটা হচ্ছে আমাদের যে এমপি, আমাদের যে লোকসভা যে সদস্য, আপনার এলাকায় দেখবেন একজন এমপি থাকে, একজন এমএলএ থাকে, তাহলে এমএলএটা রাজ্যের ক্ষেত্রে, এমপিটা হচ্ছে কেন্দ্রের ক্ষেত্রে। এমপিদের হচ্ছে একটা তহবিল দেওয়া থাকে, যেটাকে আমার এমপিদের ক্ষেত্রে এমপি ল্যাডস ফান্ড বলা হয়ে থাকে, ঠিক আছে? একজন এমপির কাছে
বছরে 5 কোটি টাকার কিন্তু অনুদান থাকে কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে 5 বছরে কত থাকে? 25 কোটি থাকে। এমএল এর এক্সাক্ট ফিগারটা জানি না, তো এমএল এরও রিসেন্টলি কিন্তু বাড়ানো হয়েছে সম্ভবত। এমএল এর ক্ষেত্রে 75,000 টাকা বাড়িয়ে 1 লাখ করা হয়েছে বছরে। তাহলে বছরে 1 লাখ মানে 5 বছরে 5 লাখ হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা একটা উন্নয়নের ধারা হয়। দেখবেন যখনই কোনো সরকারি কাজ হয়ে থাকে, যেখানেই হোক, ক্যালভার্ট হোক, জলের পাম্প হোক, স্কুলে বিল্ডিং তৈরি করে দেওয়া, ওখানে কিন্তু কোন ফান্ড থেকে টাকাটা খরচ হয়েছে এখন কিন্তু বোর্ড দেওয়া থাকে। আগে কিন্তু বোর্ড দেওয়া থাকতো না। মাটি কাটার যখন কাজ হয়ে থাকে, আগে দেখবেন বোর্ড গুলাতে এমজি নেরগা বলে লেখা থাকে যে এই প্রজেক্টের এ থেকে কিন্তু হয়েছে। ঠিক সে কি রকম ভাবে তাহলে ওগুলা হয়ে থাকে। আর কি হয়, জেলা পরিষদের ফান্ড থেকে অনেক সময় হয়, পঞ্চায়েতের ফান্ড থেকে হয়, প্রধানের ফান্ড থেকে কিন্তু মানে খরচ হয়ে থাকে। ঠিক আছে, এইবারে তাহলে স্কুলের যে বিল্ডিং, জলের ব্যবস্থা, এই যাবতীয় জিনিসগুলো কি হয়, অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পর উনারা আসেন। যেমন আমরা একটু আগেই দেখলাম আইএসআই কি হচ্ছে, অশোক লাহারি গিয়েছিলেন, ওখানে আবেদন করলেন যে এরকম আইন তৈরি করলে স্যার সমস্যা হতে পারে, আপনি একটু সরকারের সঙ্গে যুক্ত আছেন, আপনি একটু বলুন না। ঠিক একই রকম ভাবে স্কুলগুলোতে হয়, স্যার এখানে একটা সাইকেল স্ট্যান্ড করলে ভালো হতো, জলের ব্যবস্থা করলে ভালো হতো, আমাদের এখানে পাঁচিলটা দিলে ভালো হতো, বাইরের ছেলেমেয়েরা বা বাইরের লোকেরা এখানে আসছে। এই ফান্ড গুলা থেকে খরচ হয়ে থাকে। কিন্তু কি হয়, বেশ কিছু সময় যখন কিন্তু তৎক্ষণাৎ টাকা খরচের ব্যাপার থাকে। তৎক্ষণাৎ টাকা খরচ ব্যাপার বলতে কিরকম ব্যাপার হয়? ধরুন স্কুলের ফ্যানটা খারাপ হয়ে গেছে, স্কুলের পাম্পটা খারাপ হয়ে গেছে, একটা বল কিনতে হবে, একটা ব্যাট কিনতে হবে, চক, ডাস্টার, জলের মগ কেনার ব্যাপার আছে। তার জন্য স্কুলের তাহলে কি শিক্ষক মহাশয়রা টাকা দেবেন? কিন্তু না, তার জন্য একটা ফান্ড দরকার। এই ফান্ডটাকেই বলা হচ্ছে কম্পোজিট গ্র্যান্ট। যে ইনিশিয়ালি মানে হুট করে কোনো প্রবলেম তৈরি হলে ওই প্রবলেম থেকে কিন্তু এটাতে কিন্তু খরচ করা হতে পারে। ঠিক, ওটা প্রত্যেকটা জায়গায় থাকে। আমরা সারা ভারতের ক্ষেত্রে যেমন কনসিলারেটরি ফান্ড আর কন্টিনজেন্সি ফান্ড থাকে এমার্জেন্সির জন্য, কনসলিডেটেড ফান্ড আর কন্টিনজেন্সি ফান্ড থাকে। তাহলে কম্পোজিট গ্র্যান্ট ফান্ডের টাকা বলতে এটাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা খেলার খবর চলে যাব। আমরা জানি যে কমনওয়েলথ গেমস চলছে গ্লাসগোতে 2026, প্রয়াত বাবার ছবির সামনে সোনার শপথ। এটা আমরা দেখতে পাচ্ছি অস্মিতা দে। অস্মিতা দে কি করেছে, গোল্ড পেয়েছে। অস্মিতা দে গোল্ড পেয়েছে, জুডো খেলায় গোল্ড পেয়েছে অস্মিতা দে। কত কেজি বিভাগে? 48 কেজি বিভাগে অস্মিতা দে গোল্ড পেয়েছে। আর ওই একই দিনে পুরুষদের বিভাগে হর্ষ সিং কিন্তু গোল্ড পেয়েছে। এখন আমাদের প্রশ্ন আসবে যে তাহলে হর্ষ সিং এর স্যার নামটা কেন নেই, অস্মিতাদের নামটা কেন দেওয়া আছে? কারণ কি, ত্রিপুরার বাঙালি কন্যা অস্মিতা। ঠিক আছে, যেহেতু এটা আনন্দবাজার পত্রিকা, আমরা পশ্চিমবঙ্গের পত্রিকা, বাংলার পত্রিকা, ওই জন্য এর নামটা দেওয়া হয়েছে। এবং ত্রিপুরা একদিক থেকে আমাদের প্রতিবেশী রাজ্য। ঠিক আছে, এবং সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই জন্য কি হয়, রাজ্যের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলোর ধরন আলাদা হয়, এবং কেন্দ্রের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলোর ধরন কিন্তু আলাদা হয়ে থাকে। ওই জন্য আমরা যারা কেন্দ্র সরকারের প্রিপারেশন নিই, আমাদের যা সর্বভারতীয় যে পত্রিকাটা কিন্তু বিশ্লেষণ হয়ে থাকে, কিন্তু আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ আমাদের খুব কম হয়ে থাকে। ওই জন্য রাজ্যের মানে পরীক্ষাগুলোর জন্য রাজ্য সরকারের ঠিক নয়, রাজ্য স্তরীয় যে সমস্ত পত্রিকাগুলো আছে সেগুলোর বিশ্লেষণ খুব জরুরি। উনি ওইটাতে গোল্ড পেয়েছিলেন। ওই জন্য উনার যে দুঃখ কষ্টের কাহিনী, 2025 সালে উনার বাবা মারা গিয়েছিল, তারপরে 2026 সালে উনি কমনওয়েলথ এবং এর পরে যে এশিয়ান গেমসের জন্য কোয়ালিফাই করেছেন, কমনওয়েলথ গেমসে এসে কিন্তু উনি সোনা পেয়েছেন। উনার বয়স হচ্ছে 23 বছর বয়স। ঠিক আছে, এবং ঠিক একই রকম ভাবে কিছু বছর আগে ত্রিপুরা থেকে একজন সাড়া জাগিয়েছিলেন জিমনাস্টিকে, এটা হচ্ছে দীপা কর্মকার ছিল। উনিও কিন্তু ত্রিপুরা ছিল। ঠিক আছে, দীপা কর্মকার। আচ্ছা, ইনার ব্যাপারে আমি আরেকটু বলি। উনি ইউপি পুলিশের সঙ্গে যুক্ত আছেন। ঠিক আছে, মানে ত্রিপুরায় বাড়ি কিন্তু ইউপি পুলিশের সঙ্গে যুক্ত আছেন 23 বছর বয়সে। এবং সেই সঙ্গে সঙ্গে উনি বাড়িও চালান এবং খেলাধুলাও চালিয়ে গেছেন, ডিউটিও। ঠিক আছে, এবারে যারা স্পোর্টস ক্যাটাগরিতে থাকে তাদের একটু ডিউটির ছাড় থাকে, কিন্তু ডিউটির ছাড় থাকলেও মানে যখন কোনো লো অ্যান্ড অর্ডার ডিউটি পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু সবাইকে ডিউটিতে যেতে হয়। অর্থাৎ মেন ব্যাপার হচ্ছে আমাদের সাফল্য পেতে গেলে কিন্তু স্ট্রাগল করতে হয়। প্রতিটা আহ, উম, খেলোয়াড় বা যারা সাকসেস সফল হয়েছেন তাদের কিন্তু একটা অসামান্য অবদান থাকে, লড়াই থাকে। আজকে হয়তো উনি গোল্ড পেয়েছেন বলে আজকে ওনার নিয়ে চর্চা করছি, কিন্তু এর আগে, এই তারিখের আগে পর্যন্ত আমরা ওনাকে কেউ চিনতামই না। ঠিক আছে,
তো এই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। এরপরে ধীরে ধীরে ওনার কাছে স্পন্সর আসবে, টাকা পয়সা অনেক কিছুই হয়ে যাবে, কিন্তু সাফল্যতা পৌঁছানোর আগে পর্যন্ত স্ট্রাগলটা কিন্তু বেশি করতে হয়। এখন ওনার জীবনটা অনেকটা আহ টাকা পয়সার অতটা সমস্যা আর থাকবে না। আচ্ছা, তার ডান দিকে আমরা দেখতে পাচ্ছি বক্সিং এ ভারতের 7 সোনা। এবারে সব থেকে যেটা, যে বিভাগে কমনওয়েলথ গেমসে ভালো পারফরমেন্স করেছে সেটা হচ্ছে বক্সিং। বক্সিং এ অনেকগুলা স্বর্ণপদক এসেছে, 7টা স্বর্ণপদক এসেছে। টোটাল বক্সিং থেকে এসেছে 10টা, মানে বক্সিং এর বেশিরভাগ খেলোয়াড়রাই কিন্তু পেয়েছেন। আর এইবারের পদক তালিকাটা টোটাল হয়ে গেছে 39 হয়েছে, খেলা শেষ হয়ে গেছে 39টা। এবারে অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আগের রেকর্ড গুলার সাপেক্ষে আমাদের পদকটা এখানে কম কেন। এখানে পদকটা কম হওয়ার জন্য এখানে বেশ কিছু ইভেন্টকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, কারণ এখানে সেরকম কোনো পরিস্থিতি, মানে সেই পরিস্থিতি নেই খেলার জন্য, ওই জন্য বেশ কিছু ইভেন্টকে বাদ দেওয়া হয়েছে। আমরা ডান দিকে ছবিতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রীতি পাওয়ারের ছবি। উনি 54 কেজিতে ইয়ে করেছেন, 54 কেজি বক্সিং এ। আর এটা হচ্ছে জসমিনা লাম্বোরিয়া। জসমিনা লাম্বোরিয়া হচ্ছে 57। তাহলে উনি হচ্ছেন 54, মুখটা করে দিই। উনি হচ্ছেন 54, উনি হচ্ছেন 57। ঠিক আছে। এবং এই জসমনিয়া জসমনিয়া লাম্বোরিয়া, একে ভালো করে চিনে রাখুন। জসমনিয়া লাম্বোরিয়া হচ্ছে আমাদের যে শেষ অনুষ্ঠান, সমাপ্তি সমাপ্তি অনুষ্ঠানে কিন্তু উনি পতাকা বাহক ছিলেন। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক কে ছিলেন? লাভলিনা বরগোহাই ছিল, আর মীরাবাই চানু ছিল, দুজন ছিল। ঠিক আছে। আর তাহলে সমাপ্তি অনুষ্ঠানে হচ্ছে কে হলেন? জেসমিনা লম্বোরিয়া। এই তিনটা নাম কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে। এরা দুজনেই কিন্তু স্বর্ণপদক পেয়েছেন। ইনি পেয়েছেন 54 কেজি বিভাগ, ইনি 57। এবারে সব থেকে যেটা মেন ব্যাপার হয়ে থাকে, আমরা খেলোয়াড়দের পদক তালিকা ইভেন্ট জানি, কিন্তু প্রশ্ন এসে থাকে উনি কোথাকার বাসিন্দা, কোন জেলার বাসিন্দা। আমরা বিগত বছরের পরীক্ষা একবার দেখেছিলাম যে নীরজ চোপড়ার বাড়ি আমরা হরিয়ানা সবাই জানি। তো আমরা রিসেন্টলি আমাদের চ্যানেলে একটা কমনওয়েলথ গেমস এর উপর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, যেখানে ডিটেলসে বিশ্লেষণ করব। ঠিক আছে। তো ওই যে হরিয়ানার কোথায় বাড়ি, ঠিক আছে, পানিপত জেলায় বাড়ি নীরজ চোপড়া, এই ব্যাপারগুলো কিন্তু এসে থাকে আর কি। ঠিক আছে। তাহলে এখনো পর্যন্ত ভারত 4 নম্বর জায়গায় রেখেছে, এই জন্য এবারে পদক তালিকাটা কম, কারণ এবারে আমরা ব্যাডমিন্টন নেই। ঠিক আছে, আমরা বক্সিং দেখতে পাচ্ছি না আমাদের ইয়েতে। ঠিক আছে, মানে বক্সিং আছে যেটা, কুস্তিটা সরি কুস্তি, বক্সিং আছে কিন্তু কুস্তি নেই, ব্যাডমিন্টন নেই আমাদের, যেখানে আমাদের ব্যাডমিন্টনের ক্ষেত্রে রিসেন্টলি আমরা দেখেছি যে পিভি সিন্ধু তিনি ভালো পারফরমেন্স করেছেন। ঠিক আছে। টেবিল টেনিস নেই, টেবিল টেনিসে আমাদের ভালো ভালো খেলা আছে, সিজা আকুলা, মোমা দাস। ঠিক আছে। আবার আমাদের ব্যাডমিন্টনে পুরুষদের ক্ষেত্রে লক্ষ্য সেন। এই জন্য বেশ কিছু ইভেন্ট বাদ দেওয়া হয়েছে, ওই জন্য মেডেল সংখ্যাটা কম মরেছে, কিন্তু অবস্থানের দিক থেকে 4 নম্বরে আছে। ঠিক আছে। চোটের আশঙ্কায় শিকার নিরাজের, অর্থাৎ আমাদের নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া আমাদের এখানে সিলভার পেয়েছেন। ঠিক আছে। আর ব্রোঞ্জ পেয়েছেন হচ্ছে নীরজ। নীরজ তাহলে সিলভার পেয়েছে, আর ব্রোঞ্জ পেয়েছে জসবীর সিং। জসবীর সিং ব্রোঞ্জ পেয়েছেন। ঠিক আছে। তাহলে আমরা কি হয়, 2020 যে টোকিও অলিম্পিক্সে নীরাজ চোপড়া তখন 87.58 থ্রো করেছিলেন, এবং তিনি গোল্ড পদক পেয়েছিলেন। তো সেই থেকে, এবং ডায়মন্ড লিগে প্রায় তিনি গোল্ড পেতেন, সেই থেকে মানুষের একটা আশ্বাস তৈরি হয়েছিল, ঠিক আছে, যে উনি গোল্ড পাবেন। কিন্তু তিনি গোল্ড পাননি, সিলভার পেয়েছেন। গোল্ড পেয়েছেন শ্রীলঙ্কার একজন খেলোয়াড়। ঠিক আছে। তো খেলা শেষে তিনি স্বীকার করছেন যে একটা চোটের আশঙ্কা ছিল। এবারে কি হয়, কোনো মানুষ যখন চোট থাকে তখন তিনি এফোর্টটা 100% করতে পারেন না, সেটা তিনি স্বীকার করে নিলেন। ঠিক আছে। তাহলে ঠিক আমরা আমাদের পড়াশোনার জীবনও রিলেট করতে পারি, যে আমাদের তাহলে পড়াশোনা ঠিকঠাক করতে গেলে আমাদের ফিটনেসটা খুব জরুরি। আহ, বিশ্বকাপ বিক্রি করা যাবে না ঘোষণা ফিফার। ফিফা যে অধিকর্তারা যারা ছিল, ওরা রিসেন্টলি বলেছিল যে কিছু পরিমাণ শেয়ার হয়তো কোনো বেসরকারি সংস্থাকে কিন্তু দেয়া হবে, এটা ঘোষণা করেছিল। বাট সবার এটা পছন্দ হয়নি এই নির্দেশ। সেই জন্য ফিফা বাধ্য হয়ে বললো যে কোনো স্পন্সর বা কোনো শেয়ারই কিন্তু বিক্রি করা হচ্ছে না। তাহলে ফিফার নামটা এলো কেন? রিসেন্টলি ফিফা বিশ্বকাপ গেল। ঠিক আছে। ফিফা বিশ্বকাপের পর তাহলে ফিফার নামটা আমরা বহু চর্চিত বিষয় হিসেবে আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা মনে রাখার হিসেবে একটা জিনিস, যে 2026 সালে যখন ফুটবল বিশ্বকাপ হয়, তখন কিন্তু কমনওয়েলথ গেমস হয়। ঠিক আছে। তার 1 বছর পরে থাকে ক্রিকেট বিশ্বকাপ 2027 সালে। ঠিক আছে।
তাহলে আমরা মনে রাখবো ফুটবল বিশ্বকাপের যে বছর হয় সেই বছরেই কমনওয়েলথ গেমস হয়, ঠিক আছে। আর 2028 ক্রিকেট বিশ্বকাপের 1 বছর পরে হয়ে থাকে অলিম্পিক্স। আর অলিম্পিক্স আলাদা হয়, প্যারা অলিম্পিক্স আলাদা হয়, কিন্তু কমনওয়েলথ গেমস এর সঙ্গে সবার খেলা একসঙ্গে হয়। কিন্তু অলিম্পিকে আগে অলিম্পিক হয় এবং যারা প্রতিদ্বন্দ্বী প্যারা অলিম্পিক ওদের সম্পূর্ণ আলাদা হয়, কিন্তু কমনওয়েলথ গেমসে ওই একই সঙ্গে হয়ে যায় আর কি। সাব যে চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে, ঠিক আছে, সাব চ্যাম্পিয়ন্স আমাদের এশিয়ার বেশ কিছু দলের সঙ্গে এই সংগঠনটা তৈরি, বেশ কিছু দেশের সঙ্গে। তো সাব ফুটবল খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, সাব ফুটবলে, ঠিক আছে। তো এই খেলাটা এই বছর নভেম্বরে শুরু হবে, নভেম্বরের 2026-এ। এবছর আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ। আর ভারত বনাম পাকিস্তানে খেলা আছে 11ই নভেম্বর, ঠিক আছে। এইবারে আমার পড়ানোর সময় সব থেকে যেটা ভালো লাগে, এই যে 11ই নভেম্বর এলো, 11ই নভেম্বর আমি কিন্তু স্ট্যাটিক্স জিকে করবো। তাহলে 11ই নভেম্বর কি? 11ই নভেম্বর হচ্ছে জাতীয় শিক্ষা দিবস, জাতীয় শিক্ষা দিবস। আমাদের যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালামের জন্মদিন, ওনার নাম ওনার জন্ম তারিখ অনুসারে জাতীয় শিক্ষা দিবস কিন্তু পালন করা হয়ে থাকে, ঠিক আছে। এই যে রিলেশনটা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য খুব পরিচিত, ঠিক আছে। তাহলে এখানে স্ট্র্যাটেজি হিসেবে সাপ কাপ কার সঙ্গে যুক্ত? ফুটবল। আর এটা এশিয়ার মধ্যে, তো এই বছর আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ। আর এটা খেলাটা হবে, শুরু হবে নভেম্বরের 2026 সালে শেষের দিকে, বছরের শেষের দিকে আর কি। আপনার ভালো যারা আমাদের এই ভিডিওটা পুরো সময় ধরে দেখলেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদের বিশ্বাস ও অনুপ্রেরণাই হলো আমাদের পথ চলার শক্তি। সাথেই থাকুন, আগামীর পথ চলা আরো সুন্দর হোক, ঠিক আছে। আর এইখানে আমি একটা জিনিস বলতে চাই, যদি আমাদের পেড কোর্সের সঙ্গে আপনি যুক্ত হতে চান তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, ঠিক আছে। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং নিজের পরিচিত বন্ধু বান্ধবী, আত্মীয় পরিস্বজনদের মধ্যে জানান, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ